তোমরা সকলে সুস্থ ও ভালো আছো? আজ আমি ক্লাস 6-এর যে শতকরার দ্বিতীয় ক্লাস অর্থাৎ সেকেন্ড ক্লাস আমি অনলাইনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। গত দিনে আমি ক্লাস 6-এর এই শতকরা চ্যাপ্টার শুরু করেছিলাম এবং সে প্রসঙ্গে কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম। আজও আমি কিছু অঙ্ক তোমাদের শেখানোর পর আমি কিছু হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্কগুলি তোমরা বাড়িতে নিজস্ব প্রচেষ্টায় যদি করতে পারো তাহলে আমি মনে করব যে আমার এই অনলাইনের মাধ্যমে তোমাদের এই ক্লাস নেওয়া আমার সার্থক হয়েছে। এবং এই অঙ্কগুলি করার পর বিদ্যালয় খুললে শ্রেণীকক্ষে তোমরা কোনো শ্রেণী শিক্ষক মহাশয়ের কাছে এই অঙ্কগুলি চেক করিয়ে নেবে। এবং এই অঙ্কগুলি করার সময় যদি তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হও তাহলে সেক্ষেত্রে এই ইউটিউব চ্যানেলের নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমরা কোনো কিছু লিখতে পারো, সেই সমস্যার সমাধান আমি যথাসম্ভব করার চেষ্টা করব। তো এসো প্রিয় ছাত্রছাত্রী, আমরা ক্লাস 6-এর শতকরার দ্বিতীয় ক্লাস আমরা অনলাইনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, আগের দিনে আমরা ক্লাস 6-এর 6 নম্বর পর্যন্ত অঙ্ক আমরা করেছিলাম এবং সেই প্রসঙ্গে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে রেখেছিলাম। আশা করি সেই হোমওয়ার্কগুলি তোমরা বাড়িতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছো। আজকে দেখো 7 নম্বর এই অঙ্ক আমরা কষে দেখি 9 নম্বর অনুশীলনীর শতকরা যে চ্যাপ্টার, সেই শতকরা চ্যাপ্টারের আমরা 7 নম্বর এর 1 এবং 2 দেখো দাগ দিয়েছি লাল কালিতে, এই দুটি অঙ্ক আমি করেছি এবং বাকি দুটি 2 আর 4 এই দুটি তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দিলাম। তো এসো 7-এর 1-এর অঙ্কটাতে কি বলেছে আমরা একটু দেখে নিই। দেখো বলেছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। আবার পড়ছি, মোট 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। তাহলে অঙ্কটি দেখো, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, অর্থাৎ লজেন্স নিলাম দেখো 3-এর 15, অর্থাৎ 3টে নিয়েছি কতগুলোর মধ্যে, 15-র মধ্যে। ধরো তোমাদের সামেটিভ পরীক্ষা হয়েছে 15, এই 15-র মধ্যেই তুমি ধরো মনে করো 3 পেয়েছো, তাহলে তোমার নাম্বারটা তখন আমরা কেমন করে লিখবো? 3/15, নিশ্চয়ই 15/3 লিখবো না, তাহলে 3/15। তাহলে এক্ষেত্রেও দেখো মোট লজেন্স ছিল 15টি, তার মধ্যে লজেন্স নিয়েছি কটা? 3টে। তাহলে মোট যে সংখ্যা সেটা নিচে, আর কটা নিয়েছি? 3টে, তাই 3/15 এটা অংশ। অতএব মোট লজেন্সের শতকরা লজেন্স নিলাম। তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। তাহলে মোট লজেন্সের শতকরা লজেন্স নিলাম সমান, দেখো এই অংশ পেয়েছিলাম 3-এর 15 গুণিত, যেহেতু শতকরায় বলেছে, আমি আগের ক্লাসে বলেছি যে শতকরায় বার করা মানে হচ্ছে যে 100 একে দিয়ে গুণ করে বের করা। তাহলে কাটাকুটি করলাম, 3×5 = 15, 5×20 100, 20টি। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, যে মোট লজেন্সের শতকরা লজেন্স নিলাম, তোমরা উত্তর লিখতে পারো 20টি, অথবা লাল কালিতে যে কোনো একটা লেখো। আমি বলেছি যে হয় শতকরা না হলে পার্সেন্টেজ, যে কোনো একটা তোমরা চিহ্ন বা কথা ব্যবহার করবে। তাহলে সেক্ষেত্রে যদি পার্সেন্টেজ দিয়ে উত্তর লেখো তাহলে তোমরা কি লিখবে? মোট লজেন্সের 20% লজেন্স নিলাম। এক্ষেত্রে কিন্তু এইভাবে লেখা যাবে না যে মোট লজেন্সের শতকরা 20% লজেন্স নিলাম। এরকম শতকরা আবার পার্সেন্ট দুটো কথা একই কথা দুবার লেখা যাবে না। তাহলে আরেকবার বলছি, মোট লজেন্সের শতকরা লজেন্স নিলাম 20টি, অথবা লিখতে পারো মোট লজেন্সের 20% লজেন্স নিলাম। ঠিক আছে, এর পরের অঙ্ক এসো। পরের অঙ্ক দেখো, তোমাদের দেওয়া আছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে মোট কুল কটা আছে? মোট কুল আছে দেখো 24টা, এর মধ্যে কটা কুল পচে গেছে? 6টা। তাহলে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে দেখো এই অঙ্কটা তোমাদের আমি রাফে দেখিয়েছি, তোমরা নিজেরা বাড়িতে ভালোভাবে করবে। তাহলে মোট কুল ছিল 24টা, এর মধ্যে কুল পচে গেছে 6টা। তাহলে তোমরা লিখবে যে কুল পচে গেছে 6টি, মোট কুল আছে 24টি, তাহলে কুল পচে গেছে 6টি, অর্থাৎ ওইরকম আগের মতনই লিখবে কুল পচে গেছে, তাহলে 6/24 অংশ। ঠিক আছে,
তাহলে এবারে কুল পচে গেছে, এইভাবে লিখবে যে 6 × 24 গুণিত 100, পার্সেন্টেজ কাটাকুটি করে এলো কত, 4 × 25 25%। তাহলে এটা উত্তর বেরোলো। তাহলে আশা করি এরকম অঙ্কটা তোমরা করতে পারবে। এবার এসো দেখো 3 নম্বরের অঙ্কটা দেখি। দেখো বলেছে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, অর্থাৎ স্কুলে আসেনি 7 জন ছাত্রছাত্রী। ক্লাসে মোট ছাত্রছাত্রী কতজন বলেছে, 35 জন। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে। ভালো করে দেখো, এখানে বলছে অনুপস্থিত মানে ছাত্রছাত্রী আসেনি, আর তোমাকে প্রশ্ন করেছে কতজন স্কুলে এসেছে। তাহলে তোমাকে আগে প্রশ্নতে ভালো করে দেখতে হবে, এখানে অনুপস্থিত বলেছে আর এখানে কতজন স্কুলে এসেছে মানে উপস্থিত, তাহলে কিন্তু এর সঙ্গে এটা মিলছে না। তাহলে আমাকে আগে অনুপস্থিত যেটা, সেই অনুপস্থিত থেকে আগে কতজন উপস্থিত বের করে নিতে হবে। তাহলে কি করব, দেখো মোট ছাত্রছাত্রী বলেছে 35 জন, ছাত্রছাত্রী অনুপস্থিত কত, 7 জন। তাহলে স্কুলে এসেছে অথবা লিখতে পারো উপস্থিত, তাহলে 35 জন ছাত্রছাত্রীর মধ্যে 7 জন যদি না আসে তাহলে কতজন স্কুলে এসেছে, 28 জন। অর্থাৎ উপস্থিত ছাত্রছাত্রী তাহলে কতজন এসেছে, 28 জন। মোট ছাত্রছাত্রী কত ছিল, 35 জন। তাহলে উপস্থিত ছাত্রছাত্রী উপরে 28 নিচে 35, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করছি তাই এটাকে লিখলাম অংশ, 28/35 অংশ। এখানেও কেটে তোমরা ছোট করে নিতে পারো, আমার মনে হয় এখানে কাটাকুটি না করে একবারে শেষে এসে কাটাকুটি করে ছোট করে নাও। এবার দেখো তোমাকে প্রশ্ন করেছে যে ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে। তাহলে লিখছি ছাত্রছাত্রীর শতকরা স্কুলে এসেছে 28/35, নিচে 35 গুণিত আবার শতকরা বলেছে, তাহলে 100-র মধ্যে গুণিত 100, কাটাকুটি করেছি 7 × 4 = 28, 7 × 5 = 35, 5 × 20 = 100, 4 × 20 গুণ করে 80 জন। তাহলে উত্তর লিখলাম ছাত্রছাত্রীর শতকরা স্কুলে এসেছে 80 জন। অথবা লিখতেও পারো ছাত্রছাত্রী স্কুলে এসেছে, আর শতকরা লিখছি না, দেখো সরাসরি লিখলাম 80%। তাই দুটো অঙ্ক, দুটো ক্ষেত্রে একটা লাল করে দিয়েছি একটা কালো দিয়েছি। দেখো যে ছাত্রছাত্রীর শতকরা স্কুলে এসেছে, শতকরা যখন লিখছি তখন একক লিখছি 80 জন, আর ছাত্রছাত্রী সরাসরি যখন স্কুলে এসেছে তখন 80%, পার্সেন্টেজের পাশে আর কিন্তু একক লিখছি না, এখানে কিন্তু জন লিখবো না। এখানে যেমন দেখো মোট লজেন্সের 20% টি লিখিনি, এখানেও ঠিক সেই রকম 80%-এর পাশে আর জন লিখবো না। তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবে। এবার এসো দেখো 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটাও দেখো একই অঙ্ক, তাই তোমাদের এটা করতে দিচ্ছি হোমওয়ার্ক। 55 মিটার লম্বা বাঁশের 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত কাদা ও জলের ওপরে আছে। এখানেও দেখো 55 মিটার বাঁশটা মোট লম্বাটা, এবার এর মধ্যে জলের নিচে আর কাদার নিচে কতটা ভাগ আছে, 11 মিটার। 55 মিটারের মধ্যে 11 মিটারটা নিচে আছে। এবার বলছে বাঁশটির শতকরা কত কাদা ও জলের ওপরে আছে। তাহলে নিচে আছে আর প্রশ্ন করছে এখানে উপরে আছে, তাহলে 55 মিটারের মধ্যে যদি 11 মিটার নিচে থাকে তাহলে নিশ্চয়ই বাকিটা উপরে আছে। তাহলে বাকি মানে কি করে বার করতে হবে, বিয়োগ। তাহলে এসো দেখো এটা আমি রাফে করে দিয়েছি। 55 মিটারের মধ্যে 11 মিটার নিচে ছিল, তাহলে ওপরে থাকবে, তোমরা লিখবে এরকম করে যে জলে এবং কাদার ওপরে আছে, তাহলে 44 মিটার। তাহলে প্রথমে লিখবে মোট বাঁশটি লম্বা হচ্ছে 55 মিটার, এর মধ্যে কাদা ও জলের নিচে আছে 11 মিটার, অতএব কাদা ও জলের উপরে আছে 55 বিযুক্ত 11 সমান 44 মিটার। এবার কাদা ও জলের উপরে আছে সমান 44/55 অংশ। তাহলে অংশ। এবার তোমাকে বলেছে যে শতকরা, তাহলে শতকরা যখন বার করছি তাহলে ওই রকমই শতকরা আছে কত অংশ, কাদা ও জলের উপরে 44/55 গুণিত 100, কাটাকুটি করছে 11 × 4 = 44, 11 × 5 = 55, 5 × 20 = 100 সমান 4 × 20 80%। অঙ্ক হয়ে গেছে। তাহলে এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। এসো পরেরটা দেখি। এবার পরের যে অঙ্কটা সেটা দেখো, এটা হচ্ছে 8-এর অঙ্ক। আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30%, যত গল্পের বই আছে, কত গল্পের বই আছে, 2100টা গল্পের বই আছে, তার 30% গল্পের বই আরও কেনা হয়েছে, মানে নতুন আরও কিনেছে। হিসাব করে দেখি তাহলে আরও কতগুলো বই কেনা হলো। তাহলে তোমাকে প্রশ্নই বলেছে 2100টা গল্পের বই ছিল,
তার 30% গল্পের বই কিনেছে, তাহলে তার 30% কিনেছে মানে সেইগুলোই নতুন বই, তাহলে সেটা বার করতে পারলে একটা অঙ্কের উত্তর বেরিয়ে গেল। এবং এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কত হয়েছে, মোট মানে কি করতে হবে, মোট মানে যোগ করতে হবে। তাহলে এখানে দুটো অঙ্কের উত্তর বেরোবে, একটা কত গল্পের বই কেনা হলো আর কত মোট গল্পের বই হলো এখন। তাহলে এসো অঙ্কটা দেখি। তাহলে অঙ্কটাতে প্রথমে লিখছি গল্পের বই আছে 2100টি, গল্পের বই আছে 2100টি, আরও গল্পের বই কেনা হলো, যত গল্পের বই আছে তার 30%। অঙ্ক কিন্তু তোমাদের লিখতে হবে, একটু লিখে করলে বুঝতে সুবিধা। আরও গল্পের বই কেনা হলো, যত গল্পের বই আছে তার 30%, অর্থাৎ তাহলে 2100 ছিল, এর 30%, এর 30%, তাহলে 2100 এর মানে আমরা জানি গুণ, এর 30% মানে হচ্ছে 30 গুণিত 100, কাটাকুটি করো, এই শূন্য এই শূন্য, দুটো শূন্য কেটে গেল, 21কে 3 দিয়ে গুণ করলে 63, লাস্টে শূন্য, তাহলে 630টা। তাহলে তোমার গল্পের বই আরও নতুন কেনা হলো 630টা, এটা লিখলাম পাশে অ্যান্সার 1 নাম্বার। ঠিক আছে, এরপর বলেছে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কত হলো। তাহলে এখন তো নিশ্চয়ই 630টা লাইব্রেরির বই হবে না, এখন তো নতুন 630টা কিনেছে, আর আগে ছিল কত, আগে থেকে অটোমেটিক অলরেডি 2100টা গল্পের বই ছিল, তাহলে 2100র সঙ্গে এখন নতুন 630টা গল্পের বই কিনলে মোট গল্পের বই হচ্ছে, যোগ করছি, তাই 2100 যোগ 630 সমান যোগ করলে 2730টি এখন মোট গল্পের বই হলো। এটা হলো অ্যান্সার 2, অর্থাৎ 2 নম্বর অ্যান্সার। 9 নম্বর অঙ্ক দেখো, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, সকাল থেকে খুব বৃষ্টি, ওয়েদার ভালো, তাই বৃষ্টির জন্য আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী দেখো বলে দিয়েছে 1230 জন, মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে। তাহলে দেখো এখানে উপস্থিত, এখানে উপস্থিত, তাহলে আমাকে এখানে আর আলাদা কিছু যোগ বিয়োগ করার দরকার নেই, তাহলে উপস্থিত হয়েছে হিসাব করি। তাহলে দেখো অঙ্কটাতে মোট ছাত্রছাত্রী বলে দিয়েছে 1230 জন, মোট ছাত্রছাত্রী 1230 জন, স্কুলে মোট ছাত্রছাত্রীর কত পার্সেন্ট উপস্থিত, 20% উপস্থিত, অর্থাৎ তাহলে মোট ছাত্রছাত্রী 1230 এর 20%, এর 20%, তাহলে ভেঙে লিখলে কি হবে, 1230 গুণিত 20% মানে আগে শিখিয়েছি, 20% মানে 20/100, 20/100, এই দুটো শূন্য, এই উপরে একটা শূন্য, উপরে একটা শূন্য কেটে গেল, তাহলে 123কে 2 দিয়ে গুণ করে কত পেলাম, 246 জন। তাহলে আমার এখানে আর যোগ বিয়োগের ব্যাপার নেই, তাহলে মোট ছাত্রছাত্রী 1230-এর 20% উপস্থিত ছিল, তাহলে উপস্থিত হয়েছে 246 জন। উত্তর লেখো, আজ স্কুলে উপস্থিত হয়েছে 246 জন ছাত্রছাত্রী, পাশে অ্যান্সার। বোঝা গেছে, পরিষ্কার? এবার পরেরটা এসো, 10-এর অঙ্কতে বলেছে দেখো, আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত, যেহেতু এটা তরল তাই একক হচ্ছে মিলিলিটার, কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো, অর্থাৎ শরবত তৈরি করবে তো, তাহলে শরবতটা চিনি জলের মধ্যে কমলালেবুর রস দিচ্ছে, তাহলে 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম, তাহলে এখানে আর কিছু কিন্তু প্রশ্ন করেনি, কত কমলালেবুর রস, 18%, সেটাই বলেছে যে কত মিলিলিটার। তাহলে 300 মিলিলিটার হচ্ছে তোমার মোট শরবতটার পরিমাণ, এই শরবতের মধ্যে কমলালেবুর রস কত, 18%, তাহলে নিশ্চয়ই এখানে আর কোনো কিছু বের করতে হবে না আলাদা করে, তাহলে এখানে সরাসরি যোগ বা বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে 300 মিলিলিটারে 18% কমলালেবুর রস বের করলেই হয়ে গেল। তাহলে 300 এর 18% বার করবে, যা লেখার আগে লিখে নেবে, আগের অঙ্কগুলো দেখালাম। তাহলে 300 এর মানে গুণ, গুণিত 18/100, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, 3 18 54 মিলিলিটার, তাহলে 54 মিলিলিটার। এবার তারপর উত্তর লিখবে। বোঝা গেছে? এবার এসো 11-র অঙ্কটা দেখো, 11-র অঙ্কটাতে কি বলেছে, 11-র অঙ্কতে বলেছে শোভন এই বছরে জমিতে জৈব সার মানে গোবর সার, হাড় গুঁড়ো সার, এগুলো হচ্ছে জৈব, জীবদেহ থেকে যে সার পাওয়া যায় সেইটা ব্যবহার করায় ধানের ফলন গত বছরে যা ফলেছিল তার থেকে 25% বেড়ে গেছে।
অর্থাৎ আগে যা ফল ছিল তার থেকে এখন বেড়ে গেছে কত 25%। কেন না জৈব সার ব্যবহার করেছে। তাহলে গত বছরে 12 কুইন্টাল ধান ফলেছিল, এই বছরে কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তাহলে তোমাদের মনে দেখো এটা কি প্রশ্ন আসছে, গত বছরে যদি 12 কুইন্টাল ধান ফলে তাহলে এবছরে ধান বেশি ফলবে না কম ফলবে? কারণ তোমাকে বলে দিয়েছে যে 25% ধানের ফলন বেড়েছে। তাহলে নিশ্চয়ই উত্তরটা আমার মনে মনেই আগে ভেবে নিতে হবে যে উত্তরটাতে কিন্তু 12 কুইন্টালের বেশি হবে, কারণ এই বছরেও 12 কুইন্টাল গত বছরে ফললে এবছরে তার থেকে বেশি ফলবে। তাহলে উত্তর 12 থেকে বেশি আসবে। তাহলে এবার এসো দেখি অঙ্কটা। দেখো লিখেছি যে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে ধান ফলেছিল 12 কুইন্টাল, গত বছরে ধান ফলেছিল 12 কুইন্টাল। তাহলে এবছরে ধানের ফলন বেড়েছে, ধানের ফলন বেড়েছে। তাহলে ধানের ফলন বেড়েছে কত না 12 কুইন্টালের 25%। তাহলে 12 কুইন্টালের মানে এর গুণ গুণিত 25% মানে 3 কুইন্টাল। 25 4 100, 4 3 12, 3 কুইন্টাল। এবার দেখো ছাত্রছাত্রীরা, এই 3 কুইন্টাল কিন্তু উত্তর নয়। এই 3 কুইন্টাল যেটা বার করলাম, এই 3 কুইন্টালটা কিন্তু উত্তর নয়। এটা উত্তর নয়। কেন উত্তর নয় না, এটা ধানের ফলনটা বেড়েছে। তার মানে 12 কুইন্টাল গত বছরে ধান ফলছিল, এর 25% বেড়েছে। তাহলে বেড়েছে মানে কি 3 কুইন্টাল এই বছরে জৈব সার দিয়েছে বলে আগে যা ফলছিল 12 কুইন্টাল তো ফলেছেই, তার থেকে আরও 3 কুইন্টাল বেশি ফলেছে। তোমাকে প্রশ্ন করেছে যে এই বছর ধান কত ফলেছে। তোমাকে যদি প্রশ্ন করতো এই বছর ধানের ফলন কত বেড়েছে, তাহলে তোমার এখানেই অঙ্কের উত্তর শেষ, যে 3 কুইন্টাল ধানের ফলন বেড়েছে। কিন্তু তোমাকে প্রশ্ন করেছে এবছরে ধান কত ফলেছে, তাহলে এবছরে ফলেছে গত বছরে 12 কুইন্টাল আর এবছরে আরও 3 কুইন্টাল বেশি। তাহলে মোট কত কুইন্টাল ধান ফললো? 15 কুইন্টাল ধান ফললো। তাই অঙ্ক করার আগে প্রশ্নতে দেখবে যে প্রশ্নে কি চাওয়া হয়েছে। যদি প্রশ্নতে এখানে বলতো যে কত ধানের ফলন বেড়েছে, তাহলে তোমার 3 কুইন্টাল অঙ্ক করে ছেড়ে দিলেই উত্তর হয়ে যেত। কিন্তু প্রশ্ন করেছে এই বছর ধান কত ফলেছে, তাহলে তার জন্য 12-র সঙ্গে 3 যোগ করে 15 কুইন্টাল। ঠিক আছে, এবার এসো 12 অঙ্ক। 12 অঙ্কতে দেখো রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। একই অঙ্ক, গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। তাহলে এই অঙ্ক আর এই অঙ্ক একই। তাহলে এসো দেখি, জনসংখ্যা লিখতে হবে এরকম করে, গত বছরের তুলনায় 12% বেড়েছে। জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। গত বছরের জনসংখ্যা ছিল কত? 775 জন। তো তোমরা এটা যদি সে ঐকিক নিয়মে করো, সব অঙ্ক ঐকিক নিয়মে করতে পারো। 100-র মধ্যে বেড়েছে কত? 12 জন। 1 জনে কত বেড়েছে? 12/100। 775 জনে কত বেড়েছে? 12/100 গুণিত 775 জন। তো তোমাদের আগের ক্লাসে বলেছি যে তোমরা এই অঙ্ক সরাসরি শতকরা নিয়মেও করতে পারো, সরাসরি শতকরা না করে ঐকিক নিয়মেও করতে পারো। তো ঐকিক নিয়মে করলে কি একটু লিখতে হবে, একটু সময় সাপেক্ষর ব্যাপার, সময়টা বেশি যাবে। তো তোমাদের যদি ঐকিক নিয়মে করতে সুবিধা মনে হয় ঐকিক নিয়মে করবে। আমি সরাসরি শতকরা নিয়মেই করেছি। দেখো কত ছোট করে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, সময়টাও বেঁচে যাচ্ছে। তো যাই হোক, এই বছরে দেখো তাহলে গত বছরে জনসংখ্যা ছিল 775 জন আর এই বছরে 12% বেড়েছে। তাহলে এই বছরে জনসংখ্যা বেড়েছে 775 জনের 12%। 775 জন এর 12%। তাহলে 775 এর মানে গুণিত 12%, 12/100। দেখো কত দিয়ে কেটেছি, 4 25-এ 100, 4 3-এ 12, আবার 25 দিয়ে 775-কে ভাগ করেছি 31। তাহলে 31-কে 3 দিয়ে গুণ করলে 93 জন। ভালো করে এখানেও লক্ষ্য করো, যদি তোমাকে প্রশ্ন করতো এবছরে জনসংখ্যা কত বেড়েছে, তাহলে তোমার এখানেই অঙ্কের উত্তর হয়ে গেছিল যে 93 জন। কিন্তু তোমাকে কিন্তু এটা প্রশ্ন করেনি, তো এখানে প্রশ্ন করেছে এই বছরে জনসংখ্যা কত হয়েছে। তাই আগে জনসংখ্যা কত ছিল? 775 জন। এই বছরে কত বেড়েছে? 93 জন। তাহলে এখন জনসংখ্যা মোট কত হবে? নিশ্চয়ই মোট মানে যোগ করতে হবে। 775 যোগ 93 সমান 868 জন। এইটা হলো উত্তর, লাস্টে অ্যান্সার। ঠিক আছে, এবার এসো 13 অঙ্ক। 13 অঙ্ক দেখো
বেশ একটু মজার অঙ্ক আছে এখানে। 13 অঙ্কতে বলেছে এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। না, একই রকম অঙ্ক। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। একই অঙ্ক, 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পাস করেছে কতজন? দেখো পাস করেছে 65%। আর তোমাকে 80 জনের মধ্যে বলেছে, 80 জনের মধ্যে তো 65 জন পাস করেনি। 65% মানে 100 জন যদি থাকতো তাহলে সেক্ষেত্রে 65 জন পাস করতো। 80 জনের মধ্যে কতজন পাস করছে, এখানেও পাস করেছে বার করতে বলেছে। তাহলে দেখো সরাসরি 80-র 65% যা লেখার আগে লিখে নেবে। তাহলে 80-র 65% মানে 80 গুণিত 65/100, 5 13 65, এখানে 0 0 কেটে দিলাম, 5 2 10, 2 4 8, 4 13 52 জন। তাহলে পাস করেছে 52 জন। এবার বলে রাখি, দেখো যদি তোমাকে প্রশ্ন করতো যে কতজন ফেল করেছে, তাহলে 80 জন ছাত্রছাত্রী, 80 জনের মধ্যে যদি 52 জন পাস করে তাহলে ফেল করবে কতজন? 80 বিয়োগ 52 সমান 28 জন। তাই তোমরা অঙ্কই কিন্তু হয়তো তোমরা পরীক্ষা এখানে বইয়ের থেকে করে গেলে যে মাধ্যমিক পরীক্ষা পাস করেছে দিয়ে অঙ্কগুলো মুখস্থ করে রাখলে, দিয়ে পরীক্ষাতে এসছে তোমাকে মাধ্যমিক পরীক্ষা ফেল করেছে, দিয়ে তুমি অঙ্কের উত্তর করে দিয়ে চলে এলে 52 জন, তাহলে কিন্তু অঙ্ক ঠিক হবে না। তাই প্রশ্নতে দেখবে যে তোমাকে কি চেয়েছে, পাস করেছে না ফেল করেছে। যদি পাস করেছে তাহলে এটা পাস, আর যদি ফেল করেছে তাহলে সেক্ষেত্রে 80 থেকে 52 বিয়োগ দিয়ে দিলে সেখানে 28 জন হয়ে গেল। ঠিক আছে, এবার আজকের মতন শেষ অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই 14 অঙ্ক। ভালো করে দেখো, একটা বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। পিতল হচ্ছে একটা সংকর ধাতু। সেই সংকর ধাতুর মধ্যে দুটো ধাতু আছে, একটা হচ্ছে তামা, একটা হচ্ছে দস্তা। তো 70% বলেছে তামা আছে, তাহলে 100-র মধ্যে যদি 70 তামা থাকে তাহলে কতটা দস্তা আছে? তাহলে নিশ্চয়ই 100 থেকে 70 বিয়োগ দিলে 30 দস্তা আছে, মনে মনে ভেবে নিলাম। এবার বলছে 20 কেজি এরকম পিতল বানাতে হবে। 20 কেজি পিতলের মধ্যে কতটা কী বার করতে বলেছে? দস্তা। দেখো তোমাকে এখানে বলেছে 70% তামা, তাহলে বাকিটা দস্তা আছে, তাহলে আমাকে বাকিটা আগে দস্তা বের করে নিয়ে অঙ্কটা করতে হবে। তুমি কিন্তু 70% ধরে অঙ্ক করে দিলে হবে না। 70% ধরে বার করলে কি বেরোবে? তামা বেরোবে। আমাকে তো চেয়েছে দস্তা আছে কতটা। তাহলে দেখো তামা আছে 70%, তাহলে বাকি দস্তা মানে 100 বিযুক্ত 70% সমান কত হলো? 30%। তাহলে বাকি দস্তা সমান 30%। মোট পিতল কত? 20 কিগ্রা। তাহলে 20 কিগ্রা পিতল তৈরি করতে দস্তা লাগবে, তাহলে সমান 20 কিগ্রার মোট পিতল কত? 20 কিগ্রা। এর দস্তা বার করতে বলেছে, যেটা বার করতে বলছে সেইটা নিয়ে অঙ্ক করছি। তাহলে 30%, তাহলে 20 গুণিত 30/100 কাটাকুটি করে পেলাম 6 কিগ্রা। এবার যদি তোমাকে প্রশ্ন করতো যে তামা আছে কতটা, তাহলে সরাসরি তোমাকে বিয়োগ করতে হতো না। তাহলে তুমি 20 কিগ্রার গুণিত 70% করতে, 70/100, তাহলে কাটাকুটি করে এখানে 7 থাকতো, এখানে 2 থাকতো, 7 দুগুণে 14 কিগ্রা। দেখো মিলিয়ে 14 কিগ্রা হচ্ছে গিয়ে তামা, আর 6 কিগ্রা হচ্ছে দস্তা। 14 আর 6 দুটো মিলিয়ে 20 কেজি মোট পিতল ছিল। এবার ধরো অঙ্কটা এরকম সংখ্যা পাল্টে দিলে, পরীক্ষায় হয়তো প্রশ্ন এলো সংখ্যাটা পাল্টে দিল, তো সেখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ধরো তামা দিয়েছে 60%, বাকি দস্তা তাহলে আমি বার করব। বাকি দস্তা তাহলে কত বেরোবে? 100 বিয়োগ 60 সমান 40%। মোট পিতল কত বলে দিয়েছি, পাল্টে দিয়েছি সংখ্যা 30 কেজি। তাহলে এখানে দস্তা লাগবে কত? 30 কেজির 40%, 30 কেজির 40%, তাহলে 30 গুণিত 40/100 সমান কাটাকুটি করো, 4 3 12 কেজি। এবার যদি দেখো তামা কত আছে, তামা আছে তাহলে দেখো 30 কেজি মোট এখানে পিতল ছিল, তার মধ্যে দস্তা লেগেছে 12 কেজি, তাহলে তামা থাকবে কত? 18 কেজি। এটা করেও তুমি করতে পারো। আবার এতটা না করে তুমি সরাসরি 60% তামা বলেছি, তাহলে তামা হচ্ছে 60%, তাহলে 30 কেজি হচ্ছে গিয়ে মোট পিতলটা। পিতলটা কত? 30 কেজি মোট পিতলটা, তার মধ্যে তামা আছে কত? 60%, অর্থাৎ 60%। তাহলে 30 গুণিত 60/100 সমান এটা কাটাকুটি করো 18। তাহলে তোমাকে আর বিয়োগ করার দরকার নেই। তাই আগে ছাত্রছাত্রী তোমরা সকলে দেখে নেবে যে তোমাকে বাকি অংশটা চাইছে কিনা। যদি বাকিটা চায় তাহলে প্রথমে তুমি আগে বাকিটা বিয়োগ করে নেবে, আর যদি বাকি না চায় সরাসরি যা দিয়েছে সেটা দিয়েই যদি তোমাকে প্রশ্ন চায় তাহলে বিয়োগ করার প্রশ্ন নেই, সেখান থেকে সরাসরি উত্তর বের করে নেবে। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। আজকের হোমওয়ার্কগুলি, এই অঙ্কগুলির হোমওয়ার্ক দিয়ে রাখলাম। 7 দাগের 2, 4, 10 অঙ্ক, 13 অঙ্ক, এই কয়েকটি হোমওয়ার্ক তোমাদের দিলাম। যদি এই অঙ্কগুলি তোমরা করতে পারো তাহলে আমি মনে করব
যে আমার এই প্রচেষ্টা সার্থক হয়েছে। আর যদি এটা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এই ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট বক্সে তোমরা এই সমস্যাগুলি লিখবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো এগুলি সমাধান করবার। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, ঘরে থেকো। ধন্যবাদ। এর পরের ক্লাস, তৃতীয় ক্লাস, আমি শতকরার যে চ্যাপ্টার আমি নেব সেখানেই আগামী দিনে এই বাকি অঙ্কগুলি তোমাদের অঙ্কগুলি করে এই চ্যাপ্টার সমাপ্ত ঘোষণা করব।